ভারতের পরিবেশে আবার নতুন করে একটি প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হতে চলেছে। আবার ভারতের মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। শুরু হয়েছে এমপক্সের সংক্রমণ। এই এমপক্স কি? এমপক্স কতটা ভয়ানক হতে পারে? এমপক্স কিভাবে ছড়ালো বা কিভাবে সেখান থেকে আমরা বাঁচতে পারি? অনেক প্রশ্ন মানুষের মধ্যে সবসময় ঘুরপাক খেতে থাকে। আমরা এই ভিডিওটিতে সম্পূর্ণ একটি জানতে পারবো যে কিভাবে এমপক্সের সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করা যায়, বা কিভাবে যদি সংক্রমণ হয় তাহলে কি প্রসেসে বা তার কি ট্রিটমেন্ট রয়েছে যার মধ্য দিয়ে নিজেকে রক্ষা করা যায়, রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তো আজকের ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, যা আপনার সব প্রশ্নের উত্তর কিন্তু এই একটি ভিডিওতে আপনি পেয়ে যেতে পারবেন। আপনি জানতে পারবেন কি কি করণীয়, কি কি করণীয় নয় আপনার এই এমপক্সের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। চলুন তাহলে আজকে আমরা এমপক্স সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। যারা আমার চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এমপক্স এমপক্স যার পূর্বের নাম হচ্ছে মাঙ্কি পক্স। প্রথম 1958 সালে এই মাঙ্কি পক্স এর যে ধারণাটি প্রথম আবিষ্কৃত হয় একটি গবেষণাগার, যেখানে বানরকে রাখা হয়েছিল। সেই বানরের দেহে প্রথম দেখা যায় গুটি বসন্তের মতো লক্ষণ, যাকে নামকরণ করা হয় মাঙ্কি পক্স। কিন্তু মাঙ্কি পক্স শুধুমাত্র কি বানরের মধ্যেই সীমাবদ্ধ? না, এটি ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যেও ছড়াতে পারে, সেখান থেকে মানুষের মধ্যেও সংক্রমিত হচ্ছে। এমপক্স তাহলে কি ধরনের অসুখ? এটি একটি ভাইরাস জনিত রোগ। কি ধরনের ভাইরাস? এটি একটি ডিএনএ ভাইরাস। এই এমপক্স কেমন দেখতে হয়? ঠিক গুটি বসন্তের মতো দেখতে হয়। এই এমপক্স সম্পর্কে আমরা আরেকটু ডিটেলসে জানবো পরবর্তী স্লাইডে। এমপক্সের ইতিহাস। প্রথম এমপক্স শনাক্তকরণ করা হয় 1958 সালে ডেনমার্কের গবেষণাগারে, যেখানে বানরগুলিকে রাখা হয়েছিল, তার মধ্যে গুটি বসন্তের মতো রোগ লক্ষণ করা যায়। তো এই রোগগুলোকেই নামকরণ করা হয় মাঙ্কি পক্স। তো মাঙ্কি পক্স শুনতে খুবই খারাপ লাগবে, তাই একে নামকরণ করা হয়েছে বর্তমানে এমপক্স। মানুষের মধ্যে প্রথম সংক্রমিত হয় 1970 সালে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো প্রথমবার একজন মানুষের মধ্যে এমপক্স শনাক্ত করেন। সেটা কোথায়? আফ্রিকা দেশে। তারপর আফ্রিকা থেকে 2003 সালে অন্য দেশে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিকভাবে প্রাদুর্ভাব দেখা যায় 2022 সালে, যেখানে আফ্রিকা থেকে একাধিক দেশে কিন্তু এমপক্স ছড়িয়ে পড়তে থাকে, তার মধ্যে ইউরোপ, আমেরিকা, এশিয়ার অনেকগুলি দেশে। তাই এই এমপক্সকে একটি বৃহৎ আকৃতির ব্যাধি বা মহামারী হিসাবে কিন্তু চিহ্নিতকরণ করা হয়েছে। এমপক্সের প্রধান লক্ষণগুলি কি কি রয়েছে? এমপক্স সংক্রমণের 5 থেকে 21 দিনের মধ্যে দেখা যায়। অর্থাৎ আমরা কারোর এমপক্স হবে বা হয়েছে সেটা লক্ষণ আমরা দুটি ধাপে ভাগ করতে পারি। প্রাথমিক লক্ষণ বা প্রাইমারি সিমটমস আমরা কি দেখতে পারি না, ওর প্রথম জ্বর আসবে, হাই ফিভার, মাথা ব্যথা, পেশি ব্যথা, ক্লান্তি, লিম্ফ নোডগুলো ফুলে যাবে, অর্থাৎ বগল, ঘাড়, কুচকিতে লসিকা গ্রন্থিগুলি ফুলে উঠবে। তখনও কিন্তু গুটি বসন্তের মতো লক্ষণ দেখা যাবে না। পরে দ্বিতীয় পর্যায়ে যে লক্ষণ আমরা দেখব সেটা হচ্ছে সেকেন্ডারি সিমটমস। সেখানে আমরা ফুসকুড়ির মতো কিছু র্যাশ দেখতে পাবো। এই যে দেখুন ছবিতে রয়েছে কিভাবে
র্যাশ গুলো বেরিয়েছে। তো এই ফুসকুড়িগুলি আবার বিভিন্ন ধরনের হয়, সবার একরকম হয় না। প্রথম ফুসকুড়ি মুখ থেকে শুরু করে সারা শরীরে, হাতে পায়ে, পায়ের তালু, সব বুকে পিঠে সারা শরীরে পক্সের মতো ছড়িয়ে পড়ে। ফুসকুড়িগুলি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সমতল লালচে দাগ, যাকে হচ্ছে ম্যাকুলস বলা হচ্ছে, ও শক্ত উঁচু ফুসকুড়ি, যাকে প্যাকুলস বলে। ভ্যাসিকুলাস হচ্ছে তরলপূর্ণ ছোট ফোসকা। তারপর হচ্ছে পাস্টুলস, পুঁজপূর্ণ ফোসকা। স্ক্র্যাব হতে পারে ফোসকা শুকিয়ে গেলে তার উপর যে খোসা পড়ে, যে এইভাবে খোসা পড়ে, এটাকে বলা হচ্ছে স্ক্র্যাব। তো লক্ষণগুলো সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে রোগ এমপক্সের লক্ষণগুলোকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করলাম। নেক্সট দেখুন, এমপক্স একটি সংক্রামক রোগ, অর্থাৎ এটি সংক্রামক মানে কি, এটি এক দেহ থেকে অন্য দেহে, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে, এক জায়গা থেকে অন্য জায়গায় সংক্রমিত হতে পারে। তো এই সংক্রমণের জন্য একটি মাধ্যম লাগবে। কিভাবে সংক্রমিত হয়? এমপক্স ছড়ানোর পদ্ধতি। যদি কোনো ব্যক্তি এমপক্সে আক্রান্ত হয়, ওই ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক, ঘনিষ্ঠতা যদি হয়, তাহলে কিন্তু এমপক্স ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির ত্বকের সাথে ত্বকের সংস্পর্শ, এমনকি বীর্য, লালা, শরীরের তরল থেকেও এমপক্সের সংক্রমণ হতে পারে। দূষিত বস্তু ও উপকরণ, কন্টামিনেটেড ম্যাটেরিয়ালস, পোশাক, বিছানা চাদর সংক্রমিত ব্যক্তি যেগুলো ব্যবহার করছে সেগুলো থেকেও আসতে পারে। ব্যক্তিগত জিনিসপত্র, যে সকল জিনিসপত্র, থালা বাসন, কাঁটা চামচ বা যেগুলি সারাদিনে ব্যবহার করে, সেগুলি থেকেও কিন্তু ছড়াতে পারে। শ্বাসনালী থেকে ছড়ানো, রেসপিরেটরি ড্রপলেটস, অর্থাৎ আমরা হাঁচি, কাশি বা থুতু, এগুলি থেকেও কিন্তু এমপক্স ছড়াতে পারে। সংক্রমিত প্রাণীর সংস্পর্শ, আমি বলেছি একটু আগেই যে শুধু মানুষের হয় না, বানর, ইঁদুর, এদেরও হতে পারে। তাই ওই বন্য প্রাণী, তাদের বানর বা ইঁদুর জাতীয় প্রাণী থেকে দূরে থাকতে হবে, যাতে ওই প্রাণীগুলো আঁচড়ে বা কামড়ে না দেয়। ঠিক আছে। এমপক্স সংক্রমণের ঝুঁকি কমানোর জন্য আইসোলেশন দরকার। আইসোলেশন বা কোয়ারেন্টাইন, এই কথাটি আমরা করোনা যে ভাইরাস 2019 সালে পরে ছড়িয়ে পড়ে 20 সালে, তখন আমরা জানি। তো আইসোলেশন হচ্ছে সবচেয়ে একটি ভালো উপায়, যেখানে ভাইরাস জাতীয় রোগকে কন্ট্রোল করার জন্য। তো এমপক্স আইসোলেশনের জন্য কি করতে হবে? সংক্রমিত ব্যক্তিকে আলাদা থাকতে হবে, তার বিছানা আলাদা, তার কক্ষ আলাদা, তার সাথে মেলামেশা কম করতে হবে, শারীরিক সংস্পর্শ একদম এড়াতে হবে। ব্যক্তিগত সুরক্ষামূলক উপকরণ, বিভিন্ন ধরনের মাস্ক, গ্লাভস বা হাইজিনিক গুলো মেনে চলা, ব্যক্তিগত জিনিসপত্রগুলো আলাদা রাখা, পোশাক, বিছানা, খাবার, বাসনপত্র, সব এগুলো আলাদা করতে হবে। ফুসকুড়ি শুকনো পর্যন্ত আইসোলেশনে রাখা কিন্তু বাধ্যতামূলক। আরোগ্য না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে কিন্তু আইসোলেশনে রাখতে হবে। দূষিত স্থান বা উপকরণগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে নিয়মিত, এবং দূষিত স্থান, ওই ব্যক্তি যেখানে ছিল বা তার জিনিসপত্র, সেগুলোকেও পরিষ্কার রাখতে হবে। সংক্রমিত ব্যক্তিকে আইসোলেশনে থাকতে হবে 2 থেকে 4 সপ্তাহ ধরে। তো এগুলি কিন্তু যারা নেট পরীক্ষা বা এএনএম, জিএনএম পরীক্ষা যে সকল স্টুডেন্টরা দিতে যাবে, তার জন্য কিন্তু এই স্লাইডটি বা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এখান থেকে তাদের জন্য প্রশ্নও থাকতে পারে। এমপক্স নির্ণয়ের জন্য ল্যাবরেটরি কি কি টেস্ট করা হয়? তো এমপক্স নির্ণয়ের জন্য, যেহেতু এমপক্স একটি ডিএনএ ভাইরাস, তাই এখানে পলিমার চেন রিয়াকশন, পিসিআর পরীক্ষা করা হয়, সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা। এই পলিমার চেন রিয়াকশনের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে এর মধ্যে
ডিএনএ এর যে সিকোয়েন্স রয়েছে সেটা কি অবস্থায় রয়েছে। ফুসকুড়ি থেকে নমুনা সাধারণত সংগ্রহ করা হয়, যেখানে ভাইরাসের ডিএনএ শনাক্তকরণ করা হয়। এছাড়া আমরা ব্লাড টেস্ট করতে পারি, অ্যান্টিবডি পরীক্ষা করতে পারি, অ্যান্টিবডির উপস্থিতি আমরা পরীক্ষা করতে পারি। ইলেকট্রন মাইক্রোস্কোপি করা হয়, এখানে কি করা হয়, ভাইরাসের আকার গঠন দেখা হয়। ফুসকুড়ি বা ফোস্কার নমুনা থেকে নমুনা নিয়ে ভাইরাসের সম্পর্কে গঠন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ভাইরাসের কালচার করা হয়, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করে তবে স্যাঙ্গুইন হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য ভাইরাসকে শনাক্তকরণ করতে হয়। অ্যানালিটিক্যাল সিস্টেমস রয়েছে, যেখানে জিনোম অর্থাৎ ভাইরাসের যে ডিএনএ সিকোয়েন্স রয়েছে সেই ডিএনএ এর মধ্যে সিকোয়েন্স কি রয়েছে সেটাও চিহ্নিতকরণ করা হয়। টেস্টের জন্য নমুনা কোথা থেকে সংগ্রহ করা হবে? সাধারণত এমপক্সের জন্য ফুসকুড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। তাছাড়া রক্তের নমুনাও নেওয়া হয়, গলা নাকের সোয়াবও নেওয়া হয়। পরীক্ষার ফল যদি পজিটিভ আসে তাহলে তাকে আইসোলেশন করা হয়, আর নেগেটিভ হলে তাহলে ভাইরাসটি নেই বলে চিহ্নিত করা হয়। তো সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে পিসিআর টেস্ট। এরপর হচ্ছে আমরা এমপক্সের প্রতিরোধী উপায়গুলি কি কি রয়েছে আমাদেরকে জেনে নিতে হবে। প্রতিরোধ কিভাবে করব? শারীরিক যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা এড়াতে হবে। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে না আসা, তাদের ফুসকুড়ি বা ফোস্কার সংস্পর্শ এড়ানো, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস পরা, হাত ধোয়া, স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। এছাড়া ভাইরাসবাহী বস্তু থেকে দূরে থাকা, পোশাক, বিছানা চাদর, তোয়ালে এগুলো আলাদা করা, ব্যক্তিগত জিনিসপত্র ভাগাভাগি না করা। তো এইগুলি আমরা যদি মেনে চলি, তো প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। তাহলে আমরা যদি প্রতিরোধ নিই তাহলে কিন্তু আমরা রোগ থেকে নিজেদেরকে এড়াতে পারবো। এছাড়া আমরা আর কি কি করতে পারি? সঠিক হাইজিনিক বজায় রাখতে হবে, অর্থাৎ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত পরিবেশ রাখতে হবে। এমপক্সের প্রাদুর্ভাব এলাকাগুলো সাবধান, অর্থাৎ কোনো এলাকায় যদি কোনো পাড়ায় বা কোনো জায়গায় এমপক্সের সংক্রামক ব্যক্তি পাওয়া গেছে তাহলে সেখানে অকারণে যাওয়া, ভ্রমণ করা এগুলো কিন্তু দূরে থাকতে হবে। এছাড়া টিকাকরণ রয়েছে, যেমন ভ্যাকসিনেশন। যারা গুটি বসন্তের ভ্যাকসিন নিয়ে রেখেছে বা যাদেরকে দেওয়া হয়েছে ছোটবেলায়, তাদের ক্ষেত্রে এমপক্স হওয়ার সংক্রমণটা খুবই কম, ঝুঁকি খুবই কম। কিন্তু যাদের কাছে নেই গুটি বসন্তের টিকা, তাদের জন্য বিশেষ টিকাকরণের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো যেতে পারে। সংক্রমিত প্রাণীর সংস্পর্শ এড়ানো। বন্য প্রাণীগুলো যারা এমপক্সের বাহক বা এমপক্স যাদের শরীরে সংক্রমিত হয়েছে তাদের কাছ থেকে সংস্পর্শ এড়ানো। প্রাণীর মাংস সঠিকভাবে রান্না করা। যে কোনো উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা নেওয়া, প্রাথমিক লক্ষণ দেখে ডাক্তারের কাছে যাওয়া, আইসোলেশন সঠিকভাবে মেনে চলা। এরপর আমরা দেখে নেব এমপক্সের চিকিৎসা পদ্ধতি কি রয়েছে। এমপক্স নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই, তো আমরা লক্ষণ ভিত্তিতে উপসর্গের তীব্রতা সেটা দেখে আমরা কিন্তু ট্রিটমেন্ট করাতে পারি। তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা, এখানে জ্বর নিয়ন্ত্রণ করা যেতে পারে, ব্যথার উপশম করা যেতে পারে, চুলকানি বা অস্বস্তি কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে পারি, যেমন অ্যান্টিহিস্টামিন ওষুধ বা লোশন ব্যবহার করা যেতে পারে চুলকানি অস্বস্তি কমানোর জন্য। আইসোলেশন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আইসোলেশন 2 থেকে 4 সপ্তাহ কিন্তু মেনে চলতে হবে। এছাড়া অ্যান্টিভাইরাল কিছু ওষুধ রয়েছে, সেগুলি কিন্তু গ্রহণ করা যেতেই পারে, যেমন হচ্ছে টেকোভিরিমাট নামক এক প্রকার অ্যান্টিভাইরাল ওষুধ আছে, যেখানে এমপক্সের ভাইরাসের
যখন সংক্রমণ গুরুতর হয় তখন কিন্তু দেওয়া হয়। জটিল থেকে জটিলতর হলে এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এছাড়া আরেকটি ওষুধ রয়েছে যেটি হচ্ছে ব্রিনসিডোফ্লোভিন। তো এই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি যেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এছাড়া শরীরের মধ্যে ফ্লুইড বা ইলেকট্রোলাইট সাপোর্ট, অর্থাৎ শরীরের মধ্যে যে জলের শূন্যতা দেখা দেয় জ্বর অবস্থায়, তো সেটা হতে দেওয়া যাবে না। ওআরএস পান করতে হবে বা স্যালাইন জল পান করতে হবে। দ্বিতীয়, সংক্রমণ প্রতিরোধক, প্রিভেনশন সেকেন্ডারি ইনফেকশন, অর্থাৎ যাদের সংক্রমণ হয়ে গেছে এমপক্স, তারপরে তার ওই যে ফুসকুড়া থেকে কোনো প্রকার অন্য কোনো সংক্রমণ যাতে না হয় তার জন্য সেকেন্ডারি ইনফেকশন প্রিভেনশন করতে হবে। কি করা হবে না, ফুসকুড়িগুলির যত্ন নিতে হবে। সেই ফুসকুড়িগুলিতে যদি কোনোভাবে ব্যাকটেরিয়াল সংক্রমণ ঘটে তাহলে কিন্তু ওগুলি পরবর্তীকালে ঘাতে কনভার্ট হয়ে যাবে, তখন কিন্তু খুব আরো অসুখ মারাত্মক হয়ে যাবে। তখন অ্যান্টিব্যাকটেরিয়াল যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। অন্যান্য চিকিৎসা হচ্ছে সেই সংক্রমণ চলাকালীন বা সংক্রমণ যাতে না হয় তার জন্য কি করতে হবে, পুষ্টিকর খাদ্য কিন্তু সবসময় সাজেস্টিভ করা হয়। এরপর আমরা আমাদের ভারতবর্ষে কি পরিস্থিতি রয়েছে এই এমপক্স কে নিয়ে। ভারতবর্ষে এমপক্সে যে সাম্প্রতিক আমরা নতুন একটি স্টেন বা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সেটি হচ্ছে ক্লেড B1 তো এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসাবে ঘোষণা করেছে। এই স্টেনটি ক্লেড 1B নামে পরিচিত। তো এই কেসটি প্রথম পাওয়া গেছে কেরালায়। 38 বছর বয়সী একজন ব্যক্তি যিনি দুবাই থেকে ফিরেছেন, তার দেহে এই স্টেনটি রয়েছে বা তিনি আক্রান্ত হয়েছেন। এর পূর্বে 2022 সালে এর আরেকটি স্টেন পাওয়া গেছিল যেটা ক্ল্যাড 2। তার তুলনায় ক্ল্যাড 1 কিন্তু ভীষণ একটি মারাত্মক ভ্যারিয়েন্ট, যা কিন্তু ক্ল্যাড 2 তুলনায় ভীষণ ক্ষতিকারক এবং ভয়ানক। তাই ভারতবর্ষে 2022 সালে 30টি এমপক্স কেস শনাক্তকরণ করা হয়েছিল। প্রধানত সেগুলো সবগুলোই ছিল ক্ল্যাড 2 দ্বারা। তবে 2024 সালে ক্ল্যাড 1B এর কেস প্রথমবার পাওয়া গেছে। এটি দক্ষিণ এশিয়ারও প্রথম শনাক্তকরণ হয়েছে। তাই আমরা বা আমাদের সরকারের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে বা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত গবেষকরা রয়েছেন, তারা কেউই নিশ্চিত নন যে এই ভ্যারিয়েন্টটি কত প্রকার বা কিরকম কতটা ভয়ানক হতে পারে। তাই 35টি ল্যাবরেটরিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে সংক্রমণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রস্তুতিগুলি নিয়ে রাখার জন্য, যাতে আক্রান্ত ব্যক্তিদের তৎক্ষণাৎ চিকিৎসা করা যায়, তাদের কিভাবে আইসোলেশন করা যায় বা ট্রিটমেন্ট করা যায়, তাদেরকে কিভাবে রক্ষা করা যায় বা তারা যাতে অন্যান্য মানুষের সংস্পর্শে না আসে তার সমস্ত কিছু নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই হসপিটালগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তাই এই ভিডিওটির শেষে আমরা একটাই কথা বলবো যে আপনারা সবাই সুস্থ নিজেকে রাখার জন্য সরকারের নিয়ম নির্দেশিকাগুলো মেনে চলা, এবং আজকে আমরা ভিডিওটিতে যা কিছু দেখলাম যে কিভাবে আমরা প্রিভেনশন করতে পারি, অকারণে পুজোর সময় ঘোরাঘুরি না করা বা ভিড় এড়ানো, তো এগুলি কিন্তু এই রোগের হাত থেকে আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারি। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।